আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে সকলকে, যে আপনারা প্রতিদিনই ব্যাপক হারে আমাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আপনাদের কাছে আবারও অনুরোধ জানাবো, সকলে সাবস্ক্রাইব করুন যারা শুনছেন তারা, এবং আপনারা সহযোগিতা করুন অন্যদেরকেও যাতে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে 1 লাখের পরিবারে করে দিতে পারে। তা আপনারা ব্যানার এবং হেডলাইন দেখে বুঝতেই পারছেন যে আমি আসলে কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। যে আপনারা হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে হঠাৎ আলোচনায় সুলতানা কামাল এবং রেহমান সোহান সাহেবের কথা, ওনাদের বিষয়ে কথাটা বলবো। তবে সেই বিষয়টা যাওয়ার আগে, কেন হঠাৎ আলোচনা, কি কারণে আলোচনা, এই সমস্ত বিষয়গুলোতে যাওয়ার আগে আজকের দিনের ঘটে যাওয়া একটা নৃশংস ঘটনা, লজ্জাজনক ঘটনা এবং আরও দুটি ঘটনা আপনাদের সামনে একটু উপস্থাপন করতে যাচ্ছি। আজকের দিনে একটা বিশেষ ঘটনা কি, সেটা হয়তো আপনারা এতক্ষণে অনেকেই জানেন। সেটা হচ্ছে যে আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পরে একজন শিক্ষক ছাড়া পেলেন। এই 9 ঘন্টা কি হয়েছিল ঘটনাটা আপনারা সকলেই জানেন, যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিকভাবে জামাত শিবিরের কর্মী বাহিনী হেনস্থা করে এবং তাকে 9 ঘন্টা অবরুদ্ধ করে, গাড়িতে করে অবরুদ্ধ রাখার পরে আপনার উনি প্রশাসনিক ভবন থেকে বেরিয়ে প্রক্টরের গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন। আপনারা জাস্ট ভিডিওটা দেখুন, কিভাবে তাকে, একজন শিক্ষককে অপমানিত করছে এই জামাত শিবিরের গুন্ডা বাহিনী, একটু দেখুন। আপনি ভিডিওটি দেখলেন, এই শিক্ষক, তিনি মুক্তিযোদ্ধাপন্থী শিক্ষক, তাই ওনাকে এই অবস্থাটা আজকে জামাত শিবির বাহিনী করেছে। এছাড়াও আজকের দিনের দুইটি ঘটনায়, দুটোটা ঘটনাটাই কিন্তু আন্তর্জাতিক, এটা আন্তর্জাতিক ঘটনা। যেমন আপনার এই দুটি ঘটনার মধ্যে প্রথম একটি ঘটনা, যেটি হচ্ছে যে আপনার বাংলাদেশে আটক মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তির দাবিতে একটা চিঠি লিখেছে। আর সেই চিঠিটা লিখেছে লেমকিন ইনস্টিটিউট অফ জেনোসাইড প্রিভেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি। এই মানবাধিকার সংগঠনটি বাংলাদেশের মানবাধিকার কর্মী এবং সরকারের কাছে একটি মুক্ত চিঠি দিয়েছেন। সেখানে ওনারা শাহরিয়ার কবিরের যে বিচার ব্যবস্থা আছে, ওনাকে যেভাবে টর্চার করা হচ্ছে, এইসব বিষয় তুলে ধরে সরকারের কাছে ওনার মুক্তির দাবিতে একটি চিঠি দিয়েছে। এটা এখন, এবং এই ইনস্টিটিউটটা পৃথিবী বিখ্যাত, ওরা মানবাধিকার এবং জেনোসাইড প্রিভেনশন নিয়ে কাজ করে, হিউম্যান রাইটসের কাজ করে। ওনাদেরকে চেনে না পৃথিবীর এমন কোনো মানবাধিকার সংগঠন নেই। এটার নাম হচ্ছে ল্যামকিন ইনস্টিটিউট। এবং তৃতীয় যে ঘটনাটি, এটা আরও আশ্চর্যজনক, সেটা হচ্ছে যে ব্রিটেনের একজন এমপি, তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়েছেন। এবং উনি হচ্ছেন যে ব্যারোনেস ভার্মা, তিনি একটা চিঠি দিয়েছেন। ব্রিটেনের হাউস অফ লর্ডসের উনি মেম্বার, মানে হচ্ছে যে এমপি। উনি ওনার এখানে ব্রিটিশ এমপির প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি দিয়ে উনি জানিয়েছেন যে উনি এর আগেও চিঠি দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের হিন্দুদের, মাইনরিটিদের উপর যে অত্যাচার চলছে বা যা চলছে, এগুলো নিয়ে উনি একটা চিঠি দিয়েছিলেন যে চাপ দেওয়ার জন্য সরকারকে। এবং তিনি আজকে আবার সেই চিঠি দিয়ে বলেছেন যে আমি আউতিতে একটা চিঠি দিয়েছিলাম, সেইটার পরে বন্ধ তো হয়নি, বরঞ্চ এখন আরও হচ্ছে। তার মানে এই মুহূর্তে দীপুচন্দ্র দাস সহ আরও যা যা ঘটেছে, এগুলো সবগুলোকে গুছিয়ে উনি আরেকটা চিঠি অলরেডি দিয়েছেন বর্তমান সরকারের উপর চাপ দেওয়ার জন্য ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে, যে আপনি চাপ দিন, এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, হিন্দুরা কষ্টে আছে, মাইনরিটিদেরকে হত্যা করা হচ্ছে এভাবে। তাহলে দুটি আন্তর্জাতিক সংস্থা, একজন শিক্ষক এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে এই দেশে একজন এমপির লেখা একটা চিঠি।
সবগুলোই কিন্তু দেশের ভাবমূর্তি কিন্তু ব্যাপকভাবে উপরে নিয়ে যাচ্ছে। এ ছিল আজকের দিনের সবচেয়ে বড় বড় ঘটনাগুলোর মধ্যে তিনটি ঘটনা। তো আসুন এখন আমরা একটু আলোচনা করি যে হঠাৎ করে কেন, এবং আমি বা কেন লিখলাম যে হঠাৎ আলোচনায় সুলতানা কামাল এবং রেহমান সোবহান। দেখেন, সুলতানা কামাল এবং রেহমান সোবহান, ওনাদের দুজনকে আপনারা হয়তো সকলেই চিনেন, বা কেউ যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি একটু স্মরণ করে দিই। সুলতানা কামাল একসময় ইয়াজউদ্দিন সরকার, এই যে আপনার 111-এর সময় বিএনপির যে প্রেসিডেন্ট ছিলেন, উনি যেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে যায় এটা করেছিলেন, সেইখানে এই সুলতানা কামালকে কিন্তু উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছিল। যদিও ইয়াজউদ্দিনের সাথে বনিবনা না হয়, ওনারা 4 জন পদত্যাগ করেন, এবং ওনাদের এই পদত্যাগের পরেই এই ইয়াজউদ্দিন আহমদ বাধ্য হন যে এইসব তত্ত্বাবধায়ক সরকারের যে উনি প্রধান হয়ে যা যা করতে চাইছিলেন এগুলো থেকে সরে আসার, এবং এর পরেই ঘটে 111 সরকার। মানে তখন সেনাবাহিনী ক্ষমতার পেছনে থেকে নতুন তত্ত্বাবধায়ক সরকারের দিয়ে একটা ইলেকশন করিয়েছিলেন। ইনি হচ্ছেন সেই সুলতানা কামাল। উনি মুক্তিযোদ্ধাপন্থী একজন মহিলা, এবং উনি মুক্তিযুদ্ধের একজন সংগঠকও। এরপরে যিনি আছেন তিনি হচ্ছেন যে রেহমান সোবহান। উনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বাংলাদেশেও সকলে চিনে ওনাকে। উনি একজন প্রচণ্ড বুদ্ধিজীবী লোক এবং অর্থনীতিবিদ। উনি খুব ভালো অর্থনীতিবিদ, এবং উনি 2008 সালে বাংলাদেশের স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছিলেন। সেই রেহমান সোবহান, ওনাদের দুজনের নাম আসছে হঠাৎ করে আজকে সারা দিনে। ওনাদের নাম বেশ আজকে মানে গতকাল থেকেই ওনাদের নাম উচ্চারিত হচ্ছে। এর মধ্যে আপনারা সকলে জানেন যে আমাদের মিস্টার খলিল, উনি ইউএসএতে আছেন। ওখানে আসলে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবর বের না হলেও কিছু কিছু খবর বেরিয়ে আসছে। এইদিকে আবার দেখেন যে আমাদের তারেক জিয়া, উনি উত্তরবঙ্গের সফর বাতিল করেছেন। আবার আজকে ওনার সাথে ভারতীয় দূত এবং অন্য আরও 2টা দেশের দূত এবং ইউরোপীয় ইউনিয়নের দূতরা দেখা করেছেন, কথা বলেছেন তারেক জিয়ার সাথে। এই ঘটনাগুলোর মধ্যেই হঠাৎ করে আলোচনায় আসলো সুলতানা কামাল এবং রেহমান সোবহানের কথা। তাহলে এখন একটু মিলাই। হঠাৎ করে খলিলুর রহমান আমেরিকা, ওখানে কি হচ্ছে না হচ্ছে, কি খবর আসবে সেটা এখন আমরা পুরোপুরি জানি না। এইদিকে ভারতীয় এবং অন্য 2টা রাষ্ট্রের 2জন কর্মকর্তা তারেক জিয়ার সাথে দেখা করেছেন, এবং ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারাও তারেক জিয়ার সাথে দেখা করেছেন। এরই মধ্যে যখন এই 2জনের নাম আসে, তার মানে কি কিছু বুঝতে পারছেন? তার মানে কি এই যে এখন যে ইন্টারিম গভর্নমেন্টটা আছে, এটা কি পড়ে যাচ্ছে কিনা, তফসিল বাতিলের নতুন তফসিল ঘোষণা হচ্ছে কিনা, এবং সুলতানা কামাল রেহমান সোবহান ওনারাই কি উপদেষ্টা পরিষদে আসছেন কিনা, এবং খলিলুর রহমান যে কিনা আবার ইন্ডিয়া এবং আমেরিকার প্রিয় পাত্র মোটামুটি, তিনি কি উপদেষ্টা পরিষদের প্রধান হয়ে আসছে কিনা, কোনটা হচ্ছে বা কি হচ্ছে, এগুলো ক্লিয়ার হতে আমাদের হয়তো আরও 2-4 দিন সময় লাগবে, কিন্তু ক্লিয়ার হয়ে আসবো আমরা, যে ক্লিয়ার হব। কারণ হচ্ছে হঠাৎ করে যদি তেমন কিছু পর্দার অন্তরালে যদি তেমন কিছু না ঘটে থাকে, তাহলে সুলতানা কামাল বা রেহমান সোবহানের কথা আসে না। ওনাদের দুজনের সাথে রাজনীতির কোনো সম্পর্কই নেই। ওনারা কোন রাজনীতি করেন কেউ জানেও না। তবে ওনারা মুক্তমনা, ওনারা দুজনই মুক্তমনা, স্বাধীনতার সপক্ষের লোক। ওনারা বাংলাদেশ এবং স্বাধীনতার সপক্ষের দুজনই। এই 2জনের নাম হঠাৎ করে উচ্চারিত হচ্ছে। আমেরিকাতে খলিল সাহেবকে ডেকে নিয়ে যাওয়া, তারেক জিয়ার উত্তরবঙ্গ সফর বাতিল করা, যদিও বলছে যে নির্বাচন কমিশন মানা করেছে। এইদিকে আবার ভারত আজকেও সরাসরি বলেছে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে। সব কিছু এবার মিলালে হয়তো কিছুটা মিলে যেতে পারে, যে হয়তো পদ্মার অন্তরালে এই ইন্টিম গভর্নমেন্ট ইউনূস সাহেবের সময় শেষ হয়ে আসছে। হয়তো সুলতানা কামাল, তারপরে রেহমান সোবহান, এনারা সহ আরও কয়েকজন এসে টোটাল ইন্টিম গভর্নমেন্টের হাল ধরতে পারেন। হয়তো খলিলুর রহমান প্রধান উপদেষ্টা হতে পারেন, এবং আওয়ামী লীগকে আবার এনে ইনক্লুসিভ ইলেকশন করা হতে পারে। কোনটা হবে সেটা আমরা দেখতে থাকি। তো সে পর্যন্ত আমরা একটু অবজার্ভ করতে থাকি কি হচ্ছে ঘটনা। ওকে,
জয় স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন, সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি মিডিয়ায় চাঞ্চল্য সৃষ্টি করে শেষ পর্যন্ত বাংলাদেশের মন্ত্রী বনে গেছেন, মানে উপদেষ্টা বনে গেছেন, সেই আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে তাকে নিয়ে সবাই কথা বলে, কারণ তাকে নিয়ে কথা বললেই ভিডিওতে বেশি বেশি ভিউ হয়, আর ভিউ এর ফলে ভিডিও থেকে টাকা আসে, মনিটাইজ হয়ে যায়, সেজন্যই তাকে নিয়ে এত কথা, তিনি সেটা বোঝেন। এবং তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার নাকি হয়েছেন তিনি। মানে স্যারের ভেতরে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনোভাব সবসময় আছে, তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকতে চান, কাজেই তিনি নিজেকে সবচেয়ে বড় ভিকটিম এই 16 মাসের হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন। সারা বাংলাদেশে মব বেড়েছে, গণপিটুনি বেড়েছে, সাইবার বুলিং এবং নিরাপত্তাহীনতা বেড়েছে বলে যখন জনগণের মনে নানা রকম ক্ষোভ আছে, সেগুলো আইন উপদেষ্টা শুনতে পান না। তিনি এক রকমের অভিমানী গলায় সংবাদ মাধ্যমের সামনে বিচার দিয়ে বলেছেন যে উনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে গত 16 মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিং এর শিকার হয়েছেন তিনি। এই চরিত্রটা বুঝতে হলে এদিকে নজর দেওয়া খুবই জরুরি যে তিনি বলছেন তাকে নিয়ে কেন এত আলোচনা, কিন্তু তিনি ক্রমাগত তাকে নিয়ে আলোচনার জন্য হয় ফেসবুকে স্ট্যাটাস দেন, না হলে একেবারে জায়গা মতো যেই অনুষ্ঠানে অনেক সংবাদ মাধ্যমের ভিড় থাকবে সেখানে গিয়ে এ ধরনের একটা কথা বলেন, যাতে পরদিন তিনি আবার শিরোনাম হতে পারেন। কারণ শুরুতেই যেটা বললাম, দেখেন আসিফ নজরুল যে আজকে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক, কিন্তু তিনি যে আজকে আইন উপদেষ্টা হয়ে বসলেন বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর, আর তার চেয়েও গুরুত্বপূর্ণ মানে সরকারটা কিভাবে গঠিত হবে, ছাত্রদের কোন কোন প্রতিনিধিকে সরকার গঠনের প্রক্রিয়ায় আলোচনায় যুক্ত করা হবে, এ সব কিছু নির্ধারণ করতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে ডেকে নিয়ে গেলেন আসিফ নজরুলকে, এবং বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন তিনি, মানে তিনিই হয়ে উঠলেন কিং মেকারদের একদম কেন্দ্রবিন্দু, যার কথা কিনা জাতির উদ্দেশ্যে ভাষণে এসেও ওয়াকারুজ্জামান বললেন যে তার সঙ্গে জামায়াতের আমির যেমন আছেন শিক্ষক আসিফ নজরুল। সে আসিফ নজরুলকে সেনাপ্রধান তুলে আনলেন কেন? কারণ তিনি তাকে টিভিতে দেখেছেন, এবং টিভিতে দেখে তাকে তিনি 15 বছরে বাংলাদেশে কি হিসাবে নাম করেছিলেন? তিনি বাংলাদেশে নাম করেছিলেন যে তিনি একজন বিএনপি পন্থী বুদ্ধিজীবী, যিনি প্রথম আলোতে কলাম লেখেন, কাজেই সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তার একটা সর্বোচ্চ পর্যায়ের স্বীকৃতি আছে, এবং সেই সার্টিফিকেটের বলেই কিন্তু মানে বিএনপি পন্থী সুশীল বুদ্ধিজীবী হিসেবে তিনি প্রথম আলোতে কলাম লেখেন, টেলিভিশনে গিয়ে টক শো করেন, এই যোগ্যতার বলেই কিন্তু তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তুলে এনেছিলেন। এবং তিনি নাকি পরে তো ছাত্রদের একজন নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেনই যে তিনি প্রধান উপদেষ্টাও হতে চেয়েছিলেন, কিন্তু বাগড়া দিয়েছেন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি হয়ে গিয়ে, না হলে তিনি প্রধান উপদেষ্টা হওয়ার একটা স্বপ্ন দেখছিলেন, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়তো তাতে রাজিও হতেন, কারণ তিনি তো তার উপরেই সবচেয়ে ভরসা করেছিলেন। কাজেই আসিফ নজরুল জানেন ক্যামেরার সামনে যে সব কাজ করা যায় তার কিরকম সুফল তুলে আনা যায়। এবং দেখেন 15 বছরেও তিনি বিএনপি পন্থী বুদ্ধিজীবী, কিন্তু তিনি বেশ সুখে কিভাবে ছিলেন? তিনি বেশ সুখে ছিলেন কারণ তিনি একদিকে বিএনপি পন্থী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত ছিলেন, তিনি বিরোধী দলের রাজনীতির সুযোগ নিয়ে কখনো কথা বলতেন, কখনো সরকারের মৃদু সমালোচনা করতেন বটে, কিন্তু তার পাশাপাশি তিনি নিয়মিতভাবে বঙ্গবন্ধু নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিতেন। ফেসবুকে তার বিখ্যাত স্ট্যাটাস আছেন যে তিনি মুজিব বর্ষের সময় যে স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি অসমাপ্ত আত্মজীবনী পড়ে
কাঁদতে কাঁদতে তার চোখ ভারী হয়ে গেছে, বারবার মনে হয়েছে এ বইয়ের লাইনের পর লাইন বলে আসি বাংলাদেশের সব শিশুর কাছে, তরুণের কাছে। নিথর রাতে এটা কখনো মনে হয়েছে বঙ্গবন্ধুকে আমরা উপলব্ধি করতে পারিনি ঠিক মতো, না তার বিরোধীরা, না তার স্তাবকের পাল, না তার নিজের প্রতিষ্ঠিত দল। এবং আসলে বঙ্গবন্ধু এসবের চেয়ে অনেক সুন্দর, অনেক মহান, অনেক মানবিক, অনেক মঙ্গলময়। এবং তিনি সেখানে বলেছিলেন যে বঙ্গবন্ধুকে দেখলেই তার ভালোবাসাময় সংসারের কথা মনে পড়ে যায়। তিনি বলেছেন যে এই যে বঙ্গবন্ধুরও তো আমার মতোই ভালোবাসাময় সংসার ছিল, উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, মানে তখনকার প্রধানমন্ত্রীকেও উনি একটা ইমোশনের মানে বাতাবরণে কিন্তু বেঁধে ফেলছেন এই লেখার মাধ্যমে। তিনি বলছেন উনার সঙ্গে রাসেল, অল্প বয়সী হাসিনা, রেহানা আর উনার স্ত্রীর ছবি দেখলে চোখ জুড়িয়ে যায়, বুকের ভেতর নরম নদী উতলে ওঠে। তো আমার স্যার, আমার আইন বিভাগের স্যার আসিফ নজরুলের সমস্যাই এটা, উনার একদম সময় মতো উনি জানেন কোথায় কখন কার ইমোশনে নাড়া দিয়ে দিতে হবে এবং তার ফলে কিভাবে সকল পক্ষের কাছে গুরুত্বপূর্ণ থাকা যাবে। এবং সে কারণেই আসিফ নজরুল স্যার এখন আবারও এই যে সরকারের আর বাকি 1 মাসের কিছু বেশি সময়, সে সময় যে তিনি আবার বিশেষভাবে উতলা হয়ে উঠেছেন সেটা খুব সন্দেহজনক যে এই সরকার কি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চায়। মানে আসিফ নজরুলই দেখবেন বিভিন্ন সভায় গিয়ে গিয়ে বলেন আমরা অস্থির হয়ে উঠেছি, আমরা আর অপেক্ষা করে পারছি না, এরপরে নির্বাচনের পরেই আমরা গিয়ে শিক্ষক হয়ে যাব। যিনি যত বেশি বলেন বুঝবেন তিনি তত ওই পথটা ছাড়তে প্রস্তুত নন। এবং এই যে আসিফ নজরুল গত কয়েকদিনে অতিরিক্ত তৎপরতা দেখাচ্ছেন ফেসবুকে, সংবাদ মাধ্যমের সামনে, বিভিন্ন জায়গায়, সেটাকে সে কারণে বিশেষভাবে লক্ষ্য করবার কারণ আছে। দেখেন ওই যে বলছিলাম বিএনপি পন্থী সুশীল হিসেবে যখন তিনি পরিচিতি পাচ্ছিলেন তখন তিনি আবার বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন। যেমন আমি দেখছিলাম যে মানে আওয়ামী লীগের দোসর বলে এখন যাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি থাকছে না সেসব শিক্ষকরাও সকলে যে বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুদিনে প্রথম আলোতে বা বাংলাদেশের পত্রপত্রিকায় কলাম লিখতেন বা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এমন তো নয়। কিন্তু আমাদের স্যার আসিফ নজরুল, যেমন ধরেন এই যে সার্চ দিলেই পাবেন আসিফ নজরুল বঙ্গবন্ধু লিখে সার্চ দিলেই দেখবেন কেন ভালোবাসি বঙ্গবন্ধুকে। 16ই আগস্ট 2020-এও তিনি এমন লেখা প্রথম আলোতে লিখেছেন এবং সে লেখায় তিনি বলেছেন যে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে শুধু একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে প্রকৃত দেশপ্রেম, আর এটি থাকলে আর বিবেক বুদ্ধি থাকলে বঙ্গবন্ধুকে আমাদের সবার ভালোবাসা উচিত, তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। তো এখন আসিফ নজরুল জানেন যে এমন একটা মৌসুম যে প্রায় তাদের চাকরির অবসান হতে যাচ্ছে, মানে এমন যে স্বপ্ন পূরণ হয়ে গেল আসিফ নজরুলের, মানে কোনো আইনের গবেষণার জন্য না, আইনের অধ্যাপক হিসেবে তার কোনো ডেডিকেশনের জন্য না, তিনি বিরাট বাংলাদেশের একজন নির্ভরযোগ্য আইন এক্সপার্ট, বিশেষজ্ঞ, সে কথা তার শত্রু মিত্র কেউ বলতে পারবেন না, এমন এক ব্যক্তি আইন উপদেষ্টা হয়ে বসেছেন। তিনি হয়ে বসেছেনই মিডিয়ায় তার প্রভাবের কারণে, এবং এ কারণে এখন তিনি আবারও দেখবেন খালেদা জিয়ার জানাজার দিন তিনি সব মানে বিভিন্ন ভিডিওতে দেখবেন আসিফ নজরুল স্যার এমন ভাবে ছুটোছুটি করছেন, মনে হচ্ছে সরকারের পক্ষ থেকে মূলত তিনি এই পুরো বিষয়টি দেখভাল করছেন। মানে ওই প্রথম সারিতে তারেক রহমানের সঙ্গে, ডক্টর ইউনূসের সঙ্গে কারা কারা দাঁড়াবেন, তিনি পেছন থেকে কাউকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে দিচ্ছেন, নিশ্চয়ই কাউকে কাউকে ধাক্কা দিয়ে পেছনেও দিয়েছেন। মানে জানাজাটা তিনি নিজে একরকমের একেবারে ঘনিষ্ঠ সহচর হিসেবে মনে হচ্ছিল সরকারের তরফে তিনি ব্যবস্থা করছেন, না হলে সরকারি ব্যবস্থাপনায় এ কাজ চলছিলই না, এমন ছুটোছুটি করছিলেন। এর পরপরই তিনি সেখানে যেমন তিনি জয়শঙ্করের সঙ্গে সরকারের প্রতিনিধি হিসেবে দেখা করতে গেলেন সংসদ ভবনে, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং তারপরেই তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন বোধ করলেন যে অনেকে বলছেন আমি কাছুমাছু করে বসেছি, আসলে আমি খুবই মানে ব্যক্তিত্ব নিয়ে বসেছি, এসব অপপ্রচার বন্ধ করা উচিত। মানে এর মাধ্যমে তিনি আসলে একরকমের জানান দিলেন যে তিনি এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে বসেছেন এবং তিনি খুব ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করেছেন। মানে লোকে নজর করলো কিনা, কারণ সারা বাংলাদেশ তখন লাখ লাখ মানুষ জানাজায় যোগ দিয়েছেন, একরকমের শোক, খালেদা জিয়া নিয়েই কথা চলছে, তিনি যে এত বড় একটা গুরুত্বপূর্ণ বৈঠক করে ফেললেন, 26 লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে, এই তালিকা তিনি হয়তো তুলে দিতে পারেন নাই পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্করের সামনে, কিন্তু তাকেই যে সরকার পাঠালো, এত বড় একটা ঘটনা যে তিনি ঘটালেন, সবাই নজর করছেন কিনা, কাজে
করেই তিনি একটা স্ট্যাটাস ছেড়ে দিলেন। এরপর তিনি স্ট্যাটাস দিলেন যে বরাবর, মানে ওই যে আগে যেমন কেন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি সিজনে তিনি একসময় এইরকম লেখা লিখতেন, কলাম লিখতেন, এখন তিনি লিখলেন আমি খালেদা জিয়ার ভক্ত ছিলাম অনেক আগে থেকে। ফেসবুকে এমন একটা স্ট্যাটাস দিলেন, এটাও প্রত্যেকটা পত্রিকায় শিরোনাম হলো। সেখানে আসিফ নজরুল লিখলেন যে তিনি বহু আগে থেকেই বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একজন ভক্ত। সাংবাদিক জীবনের শুরুর দিকেই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এসব লিখতে লিখতে তিনি বললেন যে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন পীড়নের মধ্যেও বেগম খালেদা জিয়ার পক্ষে প্রকাশ্যে কথা বলা থেকে আমি বিরত থাকিনি, মানে তিনি বিরত থাকেননি। তার ভাষায়, আসিফ নজরুলের ভাষায়, সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া খুব কম নেতাকেই তিনি খোলাখুলিভাবে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে দেখেছেন। মানে আসিফ নজরুল নিজের বায়োডাটাটা এখন ফেসবুকে এমন ভাবে পেশ করছেন তারেক রহমানের পদতলে যে তিনি এমনই বিএনপির মানে একজন গুণগ্রাহী এবং অনুসারী এবং খালেদা জিয়ার এত ভক্ত যে বিএনপির যেসব নেতারা মাসের পর মাস জেল খেটেছেন, মামলার পর মামলায় ভুগেছেন, তারা কেউ খালেদা জিয়া ভক্ত ছিলেন না। একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আসিফ নজরুল, তারা দুজন নাকি খালেদা জিয়ার পক্ষে কথা বলেছেন। কিন্তু স্যারের তন্ন তন্ন করে খুঁজলেও কিন্তু খালেদা জিয়া যখন জেলে, খালেদা জিয়াকে যখন কারাবন্দী করা হলো কিংবা তার মামলাগুলো ঘটলো, তখন তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন কিনা সেটা খুঁজে পাওয়া যাবে না। এটা একরকম ধারণার ভিত্তিতেই বলছি, কারণ না হলে স্যার সেগুলো এখন বারবার রিশেয়ার করতেন এবং সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসতো। মানে তখন কিন্তু তিনি এসব নিয়ে কিছু লেখেন নাই, তখন তিনি এসব নিয়ে নাকি বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া কেউ বলেন নাই বলে তিনি তারেক রহমানের সামনে পেশ করলেন তার সিভি। কিন্তু তারেক রহমানকে সিভি পেশ করলেই কি আগামী সরকারেও ক্ষমতায় থাকা যাবে, একটা মন্ত্রিত্ব পাওয়া যাবে? আসিফ নজরুল তো সব দোকান খোলা রাখতে চান, সব দুয়ার খোলা রাখতে চান। সে কারণেই তিনি আইপিএল থেকে মুস্তাফিজুরকে যখন বাদ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, সাথে সাথে ফেসবুকে বসে পড়লেন এবং বললেন গোলামির দিন শেষ। বোর্ড, বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে একটা স্বাধীন সত্তা, তারা কিভাবে কাজ করে তিনি জানেন না। আইসিসির সঙ্গে এক একটি দেশের বোর্ডের কি সম্পর্ক তিনি জানেন না। এ ধরনের ক্ষেত্রে কি ঘটতে পারে বিশ্বকাপের নিয়মাবলী কিচ্ছু তিনি জানেন না। কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়ে দিলেন বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এই বিষয়ে তিনি বোর্ডকে বলে দিয়েছেন। আর তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রীকে বলে দিয়েছেন যে বাংলাদেশ থেকে আইপিএল সম্প্রচার করা হবে না। মানে পুরো সরকারটা তিনি পরিচালনা করছেন এবং শেষ লাইন তিনি লিখলেন গোলামির দিন শেষ। এর মাধ্যমে তিনি আবার মানে যখন জয়শঙ্কর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এবং বিএনপির সঙ্গে ভারত একটা সম্পর্কের সূচনা করতে চাইছে, সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর তাদের প্রতিক্রিয়ায় স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা নিয়ে একদল বলছে বিএনপি আর ভারতে বন্ধুত্ব হয়ে গেছে, তখন একদিকে তিনি খালেদা জিয়াকে তিনি আগে থেকেই ভালোবাসতেন এটা জানান দিচ্ছেন, খালেদা জিয়ার জানাজায় দৌড়াদৌড়ি করছেন, অন্যদিকে তিনি আবার গোলামির দিন শেষ বলে স্ট্যাটাস দিয়ে একটা আরেক দল যারা কিনা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী রাজনীতির শীর্ষে গিয়ে বাংলাদেশের নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে এবং বিএনপির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নয় এমন দলকে ক্ষমতায় আসতে দেবে না বলে বলছে, মানে অপর পক্ষটি জামায়াতে ইসলামী, তাদেরকেও তিনি সুখী রাখার চেষ্টা করলেন। কাজেই স্যার এখন একটা ভীষণভাবে মানে একটা জটিল সময় পার করছেন। একদিকে তার ভেতরে প্রত্যাশা যে নানা রকম ঘটনা দুর্ঘটনায় ডক্টর ইউনূস সরকারি লম্বা হবে, এমনকি ডক্টর ইউনূস যদি আর প্রধান উপদেষ্টা নাও থাকতে চান, যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের চেহারাটা কোনোভাবে বদলে যায়, তাহলে তিনি আবার প্রধান উপদেষ্টা হয়ে যাওয়ার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। আর না হলে আগামী সরকার এলে তিনি যাতে মন্ত্রিত্বটা ধরে রাখতে পারেন সে কারণে তিনি একের পর এক সিভি পেশ করছেন বিভিন্ন দলের কাছে। দেখা যাক আগামী সরকারের মন্ত্রিত্ব স্যারের কপালে জোটে নাকি এই সরকারই দীর্ঘায়িত হয় স্যারদের মতো ব্যক্তিত্বদের ব্যাপক প্রচেষ্টায়।